আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, দেখো তোমাদের ড্রামা যেটা আছে এই জায়গার মধ্যে আমি যে 5টা ড্রামা দেখাইছিলাম তোমাদের, প্রত্যেকটা ড্রামা খুব নিখুঁত ভাবে দেখা। প্রথম পার্টে আমরা কি দেখছিলাম যে যত ডিটেইলস আছে এই ড্রামাটাকে কি ধরনের ড্রামা বলে, কেন বলে, ডেফিনেশন সহ সব কিছু। এবং পরীক্ষায় কিন্তু কোনো ড্রামার সামারি আসে না। তো এখানে তোমাদের ড্রামার যে কোশ্চেন আছে, দেখো তোমাদের প্রতি বছর কোনো না কোনো কোশ্চেন এটা হার্ড করে এই কারণে। তবে ড্রামা যেটা আছে তোমাদের এলিজাবেথ জ্যাকোবিয়ান ড্রামা, যেহেতু আগামীকালকে পরীক্ষা, মূলত এখন তোমাদের মেইন জানো, তোমরা গল্প জানো, এখানে যারা আছো ড্রামার ক্লাসগুলো অনেকবার করছো, এছাড়াও আজকেও করছো, সারাদিন অনেক কিছু করছো, ঠিক আছে। নতুন করে বলার কিছু নাই, হয়তো কিছু টেকনিক বা স্ট্র্যাটেজিস হয়তো তোমাদের হেল্প করতে পারে। তোমরা অনেকে বলছো ভাইয়া একটু আইডিয়া দিয়ে দেন বা পরীক্ষা সম্পর্কে কিছু কথা বলে দেন। তোমাদের জাস্ট কিছু ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি যেগুলো তোমাদের পরীক্ষায় হেল্প করবে। প্রথমত প্রত্যেকটা ড্রামার আমি ডিটেলস দেখাই। এখানে যারা আছো আমার জানা মতে সবাই এই ক্লাসগুলো কয়েকবার করে দেখছে। তো এই জায়গার মধ্যে কিছু কোশ্চেন আছে একেবারে কমন, যেমন ম্যাকবেথ থেকে কোশ্চেন আসবে, মার্চেন্ট অফ ভেনিস থেকে কোশ্চেন আসে, তোমার ভলপনি যেটা এটা থেকেও আসে। বাট ভলপনি যদি তোমরা চাও স্কিপ করতে পারো, প্রবলেম না, যদি জানা থাকো তত ভালো। তো ডক্টর ফস্টাস যেটা 100% ডক্টর ফস্টাস, ম্যাকবেথ এবং মার্চেন্ট অফ ভেনিস, এই তিনটা পড়ো আর না পড়ো ভালো মতো দেখে যাও, একেবারে ডিটেলস ক্লাসটা দেখবা। দেখার পরে তোমরা তো এতদিনে শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন দেখছো, আইডিয়া দিছো। দেখো কোশ্চেন যেমনই হোক, তোমার একটা কোশ্চেনকেই ঘুরে অনেকভাবে করে দেখবা। তোমাদের সেট সাজেশন যে কোশ্চেন গুলো আছে ঘুরে ফিরে একই আনসার চান, দেখবা ঘুরে ফিরে আনসার একই, প্রত্যেকটা প্রশ্নের উত্তরে সেম কথাই তোমার লিখতে হচ্ছে। চেঞ্জ গুলা কি হচ্ছে, যেমন ধরো মার্চেন্ট অফ ভেনিসে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে, ইম্পর্টেন্ট জায়গাগুলোর মধ্যে গরমে নেড়ে আসে দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গার মধ্যে যেটা করবা পোর্শিয়ার যে ট্রায়াল সিনটা আছে, ঠিক না? যে ওই জায়গার মধ্যে আমরা যেটা দেখি যে অ্যান্টনিও, ওদের যে ট্রায়াল যে সিনটা আছে ওইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। মার্চেন্ট অফ ভেনিসে ট্রায়াল সিন ইম্পর্টেন্ট। ওই জায়গার মধ্যে শাইলোক আর অ্যান্টনিওর মধ্যে যেই একজন আরেকজনকে কেন হিট করে সেটা, ওই সমাজে জিউসদের কিভাবে অবহেলা করা হতো, শাইলোক কেন এইভাবে চলতো সেইটা। তারপরে ক্যাসকেডের একটা সিন আছে যে এই পোর্শিয়াকে চুজ করার জন্য কি হচ্ছিল, 3 জন আসছিল নাকি, প্রিন্স অফ মরক্কো, প্রিন্স অফ এরকম 3 জন আসছিল, 3 জনে ক্যাসকেট গুলো উঠাইছে। ক্যাসকেট উঠানোর পরে ক্যাসকেটের উপরে একটা লেখা ছিল, ভিতরে একটা লেখা ছিল, তাই না? এবং লেডেন ক্যাসকেটে কাজ ছিল, পোর্শিয়ার ছবি ছিল, এবং ওইখানে লেখাটা ছিল কি যে পোর্শিয়াকে ধরো এবং তাকে। এই যে ক্যাসকেডের যে ব্যাপারটা আছে, এই কোশ্চেনটা দেখবা, ট্রায়াল সিন দেখবা, দুটাতে মাস্ট একটা থাকবে। তো ট্রায়াল সিনে কি করে আসলে পোর্শিয়া কার হয়ে কথা বলে, এখানে একটা কনফিউজ তোমাদের আছে যে বেলথেজার এন্ড বেলারিও। একজনে আমাকে আজকে প্রশ্ন করছো যে পোর্শিয়া যখন অ্যান্টিনিওকে বাঁচানোর জন্য কোর্টে যায়, পোর্শিয়া তো আসলে ওরকম ডিগ্রিদারি বা ওরকম কিছু না। তো পোর্শিয়া কি করে অ্যান্টিনিওরে বাঁচানোর জন্য, পোর্শিয়া কার সাথে গিয়ে করছিল, ভাসানীয়র সাথে। এখন তো স্টোরিটা জানো তোমরা। তো ভাসানীয় যখন পোর্শিয়ারে বলে এমন এমন তার কারণে তার ফ্রেন্ড এখন বিপদে, তো পোর্শিয়া কি করে তার যে লয়ার আছে, চাচা বা তার যে রিলেশনশিপে যে লয়ার আছে, তার নাম হচ্ছে বেলারি, তাকে হায়ার করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তার আসতে অনেক লেট হবে, এটা জানা। তো সেই জন্য পোর্শিয়া তার কাছে আবেদন, তার কাছে রিকোয়েস্ট করে যেন সে একটা চিঠি বা অনুমতিপত্র লেখা দেয়, যেটার মাধ্যমে পোর্শিয়া ডিসগাইজ হয়ে, ডিসগাইজ মানে কি, ছদ্মবেশে যাইতে পারে। তো যেহেতু পোর্শিয়ার আত্মীয় চাচা, সে কি করছে, পারমিট একটা লেটারে লেখা দেয়। কি লেখা দেয়, এখানে বলছে যে আমার বদলে বেলথেজার কি করবে, এই ট্রায়াল সিনটাতে
তোমার পারফর্ম করবে। তো বেলথেজারটাকে পোর্শিয়া, পোর্শিয়া মূলত একটা ডিসগাইজ রূপ নেয়, ছদ্মবেশ নেয়। কিসের ছদ্মবেশ নেয়, কার ছদ্মবেশ নেয়? বেলথেজারের ছদ্মবেশ। এই পোর্শনটা তোমরা কয়েকজন আমাকে মেসেঞ্জারে করছো, হয়তো আমি দেখিনি, পরবর্তীতে দেখছি। এইটা নিয়ে কনফিউশন না। বেলারিও হলো আসলে অরিজিনালি যে আছে সে আসতে পারবে না, এই কারণে সে লেখা দিছিল যে আমার বদলে বেলথেজার যাবে। তো বেলথেজারটাকে পোর্শিয়া ছদ্মবেশ নিয়ে বেলথেজার ট্রায়াল সিনে গেছে। তো এই ট্রায়াল সিনের স্টোরিটা আর কিসের, যেটা বলছিলাম ক্যাসকেডের। এই কোশ্চেনে ক্যাসকেড, ট্রায়াল সিন আর শাইলক এন্টনির মধ্যে যে ব্যাপারটা, এই তিনটা কোশ্চেন ইম্পর্টেন্ট। এছাড়া কিছু কোশ্চেন আছে, এগুলো তুমি জাস্ট দেখে যাবে, আইডিয়া নিয়ে যাবে। দেখো এখন মূল কথা যেটা, আসলে তুমি লেখবা কিভাবে। তোমার ড্রামার মধ্যে যে কোশ্চেনে আসো, কি আসতে পারে, এই ড্রামার বিভিন্ন সিন দিতে পারবে। ডক্টর ফস্টাসের যেমন একটা সিন আছে, হেলেন আসে যখন, নাকি ডক্টর ফস্টাস যখন লাস্ট মারা যাবে, এর আগে শেষ ইচ্ছা করে সে হেলেনকে দেখবে এবং হেলেনের সাথে সে ফিজিক্যাল রিলেশন, এমন একটা সিচুয়েশন সে চায়, ওই সময় সিন থাকতে পারে। তারপরে সে যে বিভিন্ন কোর্টে যায়, ওই জিনিসটা থাকতে পারে। তারপরে ডক্টর ফস্টাসের আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে ওই যে গুড এঞ্জেল এন্ড ব্যাড এঞ্জেল, এটা দ্বারা কি বোঝানো হয়েছে, এলিগোরিক্যাল। এলিগোরিক্যাল মানে কি, যে একটা স্টোরি বলবে, একটা দেখাবে, ভিতরে আরেকটা অরিজিনাল মিনিং থাকবে। তো এখানে গুড এঞ্জেল ব্যাড এঞ্জেল দ্বারা বোঝায় যে মানুষের ভিতরে যে দুইটা আছে, ভালো দিক খারাপ দিক। গুড এঞ্জেল বলতে বুঝাইছে মানুষের কনসাস মাইন্ডটা, মানুষ যেটা বোঝে ভালো জিনিস, যেটা এটা করা উচিত না, এই কনসাস মাইন্ডটাকে বোঝায়। আর ব্যাড এঞ্জেল বলতে কি, মানুষের আবেগ অনুভূতিটাকে বোঝায়, মানুষ আবেগ দিয়ে কাজ করে, ঠিক না? এই দুইটা জিনিস দেখবো তোমার এই কথাগুলো ঘুরে ফিরে বলতে থাকতে, হয়তো সিনোনিমাস কিছু ওয়ার্ড ইউজ করে, বুঝতে পারছো? এগুলো হলো এখানে ইম্পর্টেন্ট। এখানে আরেকটা ইম্পর্টেন্ট আছে কি, ট্রাজিক ক্যারেক্টার। ডক্টর ফস্টাস এজ এ ট্রাজিক ক্যারেক্টার এক্সপ্লেইন করবে। তো ডক্টর ফস্টাস একটা ট্রাজিক ক্যারেক্টার নাকি, সে আসলে ট্রাজিক ক্যারেক্টার গুলার ইয়াগুলা কি ছিল, কোয়ালিটি গুলা কি ছিল, এটা আগে মাথায় রাখবে। যে একটা ট্রাজিক ক্যারেক্টারের কোয়ালিটি কি থাকে, যে সে বেশি উঁচু, মানে সে সাধারণ মানুষের থেকে জ্ঞানী হয় অথবা বড়লোক হয়, আবার এত ভালো হয় না যেটা আবার প্রফেটের সাথে কম্পেয়ার করা যায়। সে অনেক মানে সাধারণ মানুষ থেকে একটু হাই কোয়ালিটি সম্পন্ন থাকে। তার লাইফের একটা মিস্টেকের কারণে সে কি হয়, তার সুউচ্চ পর্যায় থেকে একেবারে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। তো এখানেও ডক্টর ফস্টাস সেম, সে খুবই জ্ঞানী একজন মাদক ছিল, সে ক্যামব্রিজের একজন স্টুডেন্ট ছিল, সে থিওলজির উপরে কি করছে, ডক্টরেট ডিগ্রি অর্জন করছে। পরবর্তীতে আইসা সে কি করছে, নেক্রোমেন্সি যেটা, সেটা। তো এইটা কইরা সে কি করছে, এই যে তার একটা মিস্টেকের কারণে তার লাইফের যে ফল ডাউনটা হয়েছে, তো এইটা কি একটা ট্রাজিক ক্যারেক্টারের সাথে মিল হয়। এখন দেখো, আমি তোমাদের বলছিলাম যে কোনো ব্রড কোশ্চেন যখন শুরু করবা, শুরুতে কি লিখবা। ধরো সাপোজ ডক্টর ফস্টাস was written by, কে লিখছে, ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো যে লিখছে, এইভাবে না লেখা তুমি এটা লিখতে পারো, ডক্টর ফস্টাস is one of the outstanding অথবা is one of the most, আরো বলতে পারো কি, অনেক রকম বলা যায়, most foremost writing in Elizabethan period in English literature, written by কে, ক্রিস্টোফার মার্লো। এই যে ক্রিস্টোফার মার্লো লেখছে, লেখার পরে ব্রেকেটে তার জন্মসাল মৃত্যু সালটা লিখে দেয়। প্রথম দুইটা লাইন প্রত্যেক ড্রামার মধ্যে শুরু করতে পারো এইভাবে, যে এই ডক্টর ফস্টাস কে লিখছে। ধরো সাপোজ ডক্টর ফস্টাস ইজ ওয়ান অফ দ্য মোস্ট, অথবা ডক্টর ফস্টাস ইজ অ্যান আউটস্ট্যান্ডিং, কি হতে পারে, ডক্টর ফস্টাস আউটস্ট্যান্ডিং ট্রাজেডি, নাকি ইন আউটস্ট্যান্ডিং ট্রাজেডি ইন এলিজাবেথান পিরিয়ড। এই যে এলিজাবেথান পিরিয়ডটা লেখছো, এলিজাবেথান পিরিয়ডটা ব্লু পেন দিয়ে লেখা ব্রেকেটে এলিজাবেথান পিরিয়ডের সালটা লেখা দাও। লেখার পরে ইন ইংলিশ লিটারেচার, নাকি তারপরে কি লিখতে পারো, রিটেন বাই, কে লেখছে, ক্রিস্টোফার মার্লো। লেখার পরে ব্রেকেটে ক্রিস্টোফার মার্লো জন্মসাল মৃত্যুসাল লিখে দিবা, দিয়ে কি, হু ওয়াজ ফেমাস ফর দিস, শেষ। এটা হলো প্রথমে শুরু করবা। এবার কোশ্চেনে চাইছি কি, ট্রাজেডি, নাকি এক্সপ্লেইন ডক্টর ফস্টাস এজ এ ট্রাজেডি, এরকম টাইপের। তখন এইখানে ডেফিনেশনটা দেখবা, ট্রাজেডি। ট্রাজেডির ডেফিনেশনটা কিভাবে লিখবা, যে ট্রাজেডি, এই যে লেখাটা যে তুমি লিখছো,
স্যারের চোখে যেন পড়ে, তোমার লেখাটা যেন আসলে ছাত্রদের মনোযোগ পড়ে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তুমি লিখতেছো বাট মনোযোগ নাই, তাহলে কিন্তু সমস্যা। তুমি লেখলা এই যে ট্রাজেডি, ট্রাজেডি ইজ, এবার শুরু করবো না, ট্রাজেডির ডেফিনেশনটা দিবা। তোমার চাইছে কি ট্রাজেডি, দেখো তুমি যে কোশ্চেনের আনসারটা লিখতেছো, ইররিলেভেন্ট কথা লিখলে নাম্বার পাবা। ড্রামার মধ্যে বললাম না, 5 পেজ লেখাও অনেকে ফার্স্ট ক্লাস বা অনেক ভালো নাম্বার পায়, অনেকে 10 পেজ লেখাও নাম্বার পায়। তুমি গ্রামার্টিক্যাল অনেক ভুল করছো, তুমি এখানে নাম্বার কখনো পাবা না। কম লেখো, গ্রামার্টিক্যাল ঠিক রাখো। মনে রাখবে একটা সুন্দর ইন্ট্রোডাকশন লাগবে, সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিবা। ইন্ট্রোডাকশনটা কি, তুমি লেখবা প্যারা, প্যারা লেখবা, ইন্ট্রোডাকশনটা যেভাবে বলছে এইভাবে লেখবা। প্রথমে ওই যে যেটা বললাম, ডক্টর ফস্টাস এমন এমন দিবা। দেখো তোমার লেখাতে তুমি যখন তাকাবা দেখবে আকর্ষণীয় থাকে। কিরকম, ধরো সাপোজ ডক্টর ফস্টাস ইজ অ্যান আউটস্ট্যান্ডিং, নাকি আউটস্ট্যান্ডিং, ঠিক আছে, ট্রাজেডি, ট্রাজেডি কোন পিরিয়ডের, ইন এলিজাবেথান পিরিয়ড, নাকি লেখা ব্রেকেটে এলিজাবেথান পিরিয়ডের সালটা লেখবা, ইন ইংলিশ লিটারেচার। ঠিক আছে, যেহেতু ট্রাজিক ক্যারেক্টার বলছে। তারপরে কি লিখবা, রিটেন বাই, নাকি এই জায়গায় লিখবা রিটেন বাই ক্রিস্টোফার মার্লো, লেখা তার জন্ম সালটা মৃত্যু সালটা লিখবা। ঠিক আছে, এবার সে ফেমাস ফর ক্রিস্টোফার মার্লো, এটাকে এটা লিখবা ওয়ান অফ দ্য মোস্ট কি ড্রামাটিস্ট ইন, এটা লেখছো না ক্রিস্টোফার মার্লো, লেখার পর একটা কমা দিয়া দেওয়ার পরে কি লিখবা, সে কে ছিল, আর ড্রামাটিস্ট, নাকি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ড্রামাটিস্ট ইন এলিজাবেথান পিরিয়ড। এইটুকু লেখছো। এইটুকুর মধ্যে দেখো তো এই ড্রামাটা কোন সালে কোন পিরিয়ডে লেখা হয়েছে, এটা একটা কি ট্রাজেডি, এটা কে লেখছে, সব আইসা পড়ছে না। এরপরের প্যারা থেকে শুরু করো, ট্রাজেডি কি, ট্রাজেডি লেখবা, এই ট্রাজেডি বলতে এই। তারপরের প্যারাতে বলো এই যে এটা যে ট্রাজিক ক্যারেক্টার, এটাকে আস্তে আস্তে এক্সপ্লেন করো। অথবা এই জায়গায় বলে দিতে পারো যে এই ড্রামার মধ্যে ডক্টর ফস্টাস মানে ক্রিস্টোফার মার্লো পোর্টেস, পোর্টেস মানে কি, যে চিত্রায়িত করছে, ডেপিক্টস ডক্টর ফস্টাস এজ এ ট্রাজিক ক্যারেক্টার। এবার ট্রাজিক ক্যারেক্টার কি, এটা দেখো। এইভাবে করে প্রত্যেকটা প্যারা প্যারা দিয়া এক্সপ্লেন করো। এখন ট্রাজিক ক্যারেক্টার কেন, প্রত্যেকটা ঘটনা বর্ণনা করবা, যে এখানে সে একটা মানে নর্মাল মানুষ থেকে একটু ভালো ইয়াতে বিলংস করে, সে একটু নলেজেবল পারসন, এই জিনিস। এটা হলো তোমার ট্রাজিক ক্যারেক্টার হলো শুরু। শেষটা কি করবা, লাস্টে লিখতে পারো টু দা সাম আপ। এখানে কিন্তু কনক্লুশন বডি কোনো প্যারা দিতে পারবা না। লাস্টে কনক্লুশনটা কি দিবা, যে টু দা সাম আপ অথবা দাস, উই ক্যান সে দ্যাট, এই কারণে এইটা একটাকে ট্রাজেডি বলা হচ্ছে। শেষ, ইন্ট্রোডাকশন থাকলো, কনক্লুশন থাকলো। এবার মাঝখানে তুমি কতটা প্যারা করো এটা তোমার ব্যাপার। এখন এইটার সাথে রিলেটেড কিছু কোটেশন, কিছু পারো আর না পারো 2টা করে কোটেশন দেওয়ার চেষ্টা করো। প্রত্যেকটা ব্রড কোশ্চেনে কয়টা করে, 2টা করে কোটেশন দেওয়ার চেষ্টা করবা। এখন 2টা করে কোটেশন মনে নাও থাকতে পারে, 2টা করে কোটেশন মনে নাও থাকতে পারে, একটা করে তো থাকবো, একটা অন্তত দেওয়ার চেষ্টা করো। বুঝতে পারছো? আর প্রশ্ন পাওয়ার পরে যেই কোশ্চেনটা তোমার মনে হবে যে আমি এই কোশ্চেনটা ভালো পারবো, কোটেশন 2টা দিতে পারবো, ওই কোশ্চেনটা আগে দিবা। ক্লিয়ার? লেখার মধ্যে যেন গ্রামাটিক্যাল ভুল না হয়, একটু মাথায় এই জিনিসটা রাখবা। এখন কথা হলো যে ভাইয়া কয় পেজ লিখবো। দেখো তুমি যত পেজই লেখো, মনে করো 12 পেজ করে লেখো, 5টায় যেন 12 পেজ থাকে, বা 5টা যেন সুন্দর হয়, এটা মাথায় রাখবা। তোমাদের কিছু একটা ব্যাপার বলি, ধরো তোমরা ব্রড কোশ্চেন দিচ্ছ, প্রথমটা ধরো 6 পেজ লেখছো, দ্বিতীয়টা 6 পেজ লেখছো, তৃতীয়টা 6 পেজ লেখছো, পরেরটা 5 পেজ, পরেরটা 4 পেজ, এরকম ভুলেও দিও না, নাম্বার পাবা না। এই 3টাতে ভালো নাম্বার পাইলে এগুলো তো অটোমেটিক নাম্বার কমে যাবে। দিবা কিভাবে, ধরো প্রথমে যেই 2টা ভালো পারো আগে দিবা, দেওয়ার পরে যদি তোমার মনে হয় এই 2টা আমি একটু কম পারি, এই 2টা মাঝখানে দিয়ে দিবা, এটা দিয়ে দিলা মাঝখানে। দেওয়ার পরে পরেরটা আবার ভালো দিবা, আর লাস্টে যেটা দিবা এইটা যেন ভালো হয়। শুরুরটা এবং লাস্টেরটা এই 2টা যেন ব্রড কোশ্চেন ভালো হয়, মাঝখানে একটা খারাপ হইলেও এভারেজে তোমার নাম্বার অটোমেটিক বাইরে যাবে।
ধরো এইটাতে স্যারে 6 দিছে, এটাতে 6 দিছে, এটাতে একটু কম লেখা দেখছে, এটা তো 6 দিয়া দেয়, বাকিগুলো তো 6, একই এভারেজ নাম্বার পেয়ে যাও। আর যদি তুমি মনে করো প্রথম 3টা খুব ভালো লাগছো, পরের গুলো আনসারই করতে পারো না ঠিক মতো, 3 পেজ 4 পেজ করে দিছো, অটোমেটিক এইগুলাতে 3 করে দিয়ে দেবে, নাম্বার অটোমেটিক কমে যাবে। স্যাররা প্রথম 2টা বা 3টা দেখে, লাস্টেরটা দেখে, মাঝখানের একটা এদিক সেদিক হইলে এভারেজে নাম্বার দিয়ে দেয়, ওইটাতে নাম্বার আটকায় না। তুমি যদি ভালো নাম্বার পাইতে চাও অবশ্যই 5টা ব্রড কোশ্চেন দিবা, 5টা প্রথম 2টা বা 3টা যেন ভালো হয় এবং লাস্টেরটা যেন ভালো হয়, যেটা একটু কম পারো মনে হয় ওইটা মাঝের মধ্যে ঢুকাই দিবা। ক্লিয়ার? আনসার সব করবা এবং চেষ্টা করবা সবগুলা সেম পেজ রাখার, ঠিক আছে? বেশি বড় করার দরকার নাই, তোমরা কোশ্চেন গুলারে বেশি বড় করো না, যতটুকু করবা এতটুকু যেন ঠিক থাকে, এই জিনিসগুলারে মাথায় রাখবা, ঠিক আছে? গেল এই কথাগুলো গেল। এবার অনেকের আছে, অনেকে প্রথমে ব্রিফ কোশ্চেন দিয়া পরে পার্ট সি দিয়ে দাও, প্রবলেম নেই। তুমি যখন পার্ট সি লিখবা, আগে যখন ব্রড কোশ্চেন গুলো লিখবা, দেখবা অনেক শর্ট কোশ্চেন আছে, প্রথমে তুমি মনে পড়তেছে না, কিন্তু ব্রড কোশ্চেন গুলো আনসার লিখতে লিখতে লাস্টে শর্ট কোশ্চেন গুলো মনে পড়ে যাবে। প্রথমে যদি ব্রড কোশ্চেন লেখা শুরু করো, প্রথমে একটু লেখা স্লো থাকে সবার, স্বাভাবিক। যখন 1 ঘন্টা চলে যায় লেখার স্পিড অটোমেটিক বেড়ে যায়, দেখবা বা শেষের 1 ঘন্টা দেখবা লেখার স্পিড অনেক বেশি বেড়ে যায়, হয় না এরকম? তো প্রথম তুমি যদি চাও ব্রিফের পরে পার্ট সি দিয়ে দিতে পারো, দিয়া যদি লাস্টে দেখো 1 ঘন্টাও থাকে, তাও দেখবা যে তোমার শর্ট কোশ্চেন গুলো সবগুলো আনসার তুমি দিতে পারো, বুঝতে পারছো? তবে ব্রড যেন না ছাড়ো, ব্রড ছেড়ে দিলে কিন্তু 10 মার্ক শেষ, মাথায় থাকবে। শর্ট একটা ছাড়লে 4 মার্ক, কিন্তু ব্রড ছাড়লে কিন্তু 10 মার্ক, মাথায় রাখবা। তুমি 10 মার্কে কিন্তু নাম্বার, তুমি 4 মার্কের জন্য 4 পৃষ্ঠা লেখার দরকার নাই, 5 পৃষ্ঠা লেখার দরকার নাই, 4 মার্কের জন্য 3 পেজই লেখো, ঠিক আছে? যদি 2 পেজের মধ্যে তুমি লেখা সুন্দর মতো ডেকোরেশন করে কোটেশন দিয়ে লিখতে পারো, 2 পেজ লেখো, বুঝতে পারছি? এবার ধরো পার্ট বিএ চাইছে ট্রাজিক হিরো বা ট্রাজেডি, শুরু কি করবা যে ম্যাকবেথ এটা লেখছে এই মানুষ, সে লেখছে এই পিরিয়ডে লেখা হয়েছে, এরকম কিছু লেখবা না। তোমাকে চাইছে ট্রাজেডি, তুমি ট্রাজেডির ডেফিনেশনই আগে লেখবা, লেখার পরে এটাকে কেন ট্রাজেডি বলা হয়েছে, কোন কোন ট্রাজেডির ক্যারেক্টারিস্টিক্স এই ড্রামাতে আছে, এগুলো শো করবা। এখানে তোমার ওই ডক্টর ক্রিস্টোফার মার্লো লেখছে, এত এত সালে লেখছে, এত কিছু দেওয়ার দরকার নেই, শর্ট কোশ্চেনে এত ডিটেলস দেওয়ার দরকার নেই। ব্রড কোশ্চেন যখন লিখবা শুরুতে এই জিনিসগুলো দিবা, এটাতে তোমার ভালো হবে। তো সালগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে? মাথায় রাখবা, আর যদি আরো একটা সংকেত দিয়ে রাখবা হাতের মধ্যে যে এই সালগুলো এই জিনিস, মনে করো সংকেত কি, ধরো মনে লাস্টে 65, 73, মনে থাকে 73, 65 রাখি, এরকম ভাবে তুমি মনে রাখতে পারো। সালগুলা দিলে কি স্যারের চোখে পড়ে নাম্বার অটোমেটিক বাড়ে, ক্লিয়ার? তাহলে লেখার প্যাটার্ন তো বোঝা গেছে। এখন কোশ্চেন যেটাই আসুক, ওই ড্রামার সম্পর্কে স্টোরি তুমি জানো না, কোশ্চেন যেটাই আসুক দেখবা ঘুরে ফিরে স্টোরির মধ্যেই যাবে। একটা কোশ্চেন আছে ধরো ডাচেস অফ মালফিতে, আচ্ছা প্রথমে প্রত্যেকটা ড্রামা একটা একটা করে বলি। ডক্টর ফস্টাসে কি কি পাবা? ডক্টর ফস্টাস এজ এ ট্রাজেডি, এটা পাবা, পাইতে পারো। ডক্টর ফস্টাস এজ এ ট্রাজিক ক্যারেক্টার বা ট্রাজিক হিরো, এটা দিতে পারো। দ্বিতীয় আসতে পারে কি তোমার ডক্টর ফস্টাসে ক্রিস্টোফার মার্লোর অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট কি কি পাও, মানে ডক্টর ফস্টাসে সাথে ক্রিস্টোফার মার্লোর অটোবায়োগ্রাফি কি আছে। অটোবায়োগ্রাফি কি মানে আমার লেখা যখন আমি আমার জীবনী ফুটাই দেব, তো ডক্টর ফস্টাসে ক্রিস্টোফার মার্লোর জীবনী কিছু পাবা। যেমন ক্রিস্টোফার মার্লোর বাবা ছিল একজন শুমেকার, সাধারণ একটা পরিবার থেকে আসছে। এখানে ডক্টর ফস্টাস একটা সাধারণ পরিবার থেকে আসছে। কে বলছিল? ডক্টর ফস্টাসে যারা কোরাস রোল প্লে করছে, কোরাস মানে কি, যারা এসে ব্যাকগ্রাউন্ড বলে, তারা বলছে ডক্টর ফস্টাস যে সে একজন অর্ডিনারি ফ্যামিলির একটা মানুষ ছিল। সিমিলার ওয়েতে ক্রিস্টোফার মার্লো অর্ডিনারি ফ্যামিলিতে জন্ম, শুমেকারের ঘরে জন্ম হইলো, সে ক্যামব্রিজে গিয়ে কি করছে, ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। ডক্টর ফস্টাসও এরকম, সে যেমন ইন্টেলেকচুয়াল, ডক্টর ফস্টাসও ইন্টেলেকচুয়াল। এই জিনিসগুলা দ্বারা কম্পারিজন করে যে তার রাইটিং আমরা অটোবায়োগ্রাফিক্যাল এই এলিমেন্ট গুলা পাই। এটার প্রত্যেকটা প্যারায় প্যারা, ধরো সে অর্ডিনারি ফ্যামিলিতে, ডক্টর ফস্টাস অর্ডিনারি ফ্যামিলিতে, এই দুইটা টপিকে একটা প্যারা লাগবা। যে আমরা যদি ডক্টর ফস্টাসের রিয়েল লাইফে দেখি, সে
তার বাবা একজন শুমেকার ছিল, একটা অর্ডিনারি ফ্যামিলিতে ছিল, কিন্তু সে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ছে এরকম। ইন দিস ড্রামা উই ক্যান সি দ্যাট ডক্টর ফস্টাস অলসো বিলংস টু এ অর্ডিনারি ফ্যামিলি। নাকি কেক বলছিল, এগুলা কোরাস বলছিল। তো কোরাসের কথাগুলো বলে দিব একটা প্যারা, দ্বিতীয় প্যারাতে এইভাবে প্যারাগুলারে ডিভাইড করো। ঠিক আছে, প্রথম প্যারাতে কি লিখবা তো বুঝছোই, কে লেখছে, কত সালে, কোন পিরিয়ডে, এইগুলো লেখা লিখবা। এই গেল। এবার এই গেল কয়টা কোশ্চেন, দুইটা, ট্রাজিক অটোবায়োগ্রাফি, তারপরে কি হতে পারে ডক্টর ফস্টাসের যে হেলেনের ক্যারেক্টার যেটা, এটা, তারপরে তোমার গুড এঞ্জেল ব্যাড এঞ্জেল দ্বারা কি রিপ্রেজেন্ট করছে বা এলিগোরিক্যাল কি স্টোরি বলা হয় এইটা। শর্ট কোশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট হচ্ছে সেভেন ডেডলি সিন যেগুলো ছিল ওইটা। তারপর ডক্টর ফস্টাস কি ধরনের প্লে, এটা দেখবা ব্রিফ কোশ্চেনের জন্য। এগুলো হলো ডক্টর ফস্টাস। ম্যাকবেথে কি আসতে পারে, ম্যাকবেথ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, কি ম্যাকবেথও কি একটা ট্রাজিক ক্যারেক্টার। ঠিক আছে, ম্যাকবেথ কি একটা ট্রাজিক ক্যারেক্টার। আমি প্রত্যেকটা ড্রামায় আসতেছি, হ্যাঁ, টেনশন করো না। ম্যাকবেথ একটা ট্রাজিক ক্যারেক্টার, এটা আসতে পারে। ম্যাকবেথ একটা ট্রাজেডি, এটাও আসতে পারে। তারপর ম্যাকবেথের কিছু সিন আছে, যেমন একটা সিন হইছে যে ওই যে ডাইনি গুলা প্রফেসি করছে যে ম্যাকবেথ কি হবে, যেমন থ্যান অফ কওডর, তুমি ভবিষ্যতে কওডরের থ্যান হবা। মানে কি থ্যান, মানে কি রাজার পরে এরকম আর কি ভাগ থাকে। ঠিক আছে, তুমি কওডরের থ্যান হবা, তুমি ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা হবা। এই দুইটা প্রফেসি। আর তার সাথে ব্যাংকো ছিল, ব্যাংকরে কি প্রফেসি করছে যে তুমি রাজা হবা না, বাট তোমার যে পরবর্তী প্রজন্ম আসবে সে রাজা হবে। এই তিনটা প্রফেসি, এটা একটা তোমার শর্ট কোশ্চেন আসতে পারে। শুরুটা কিভাবে করবা, যে ম্যাকবেথ লেখছে এমন এমন এত সালে লেখছে। এই ম্যাকবেথে যখন ম্যাকবেথ এবং ব্যাংকিউ যুদ্ধ থেকে ফিরে আসছিল, রাস্তায় তাদের সাথে ডাইনিদের সাথে দেখা হয় এবং ডাইনিরা তাদেরকে এই প্রফেসিটা করে। এই কথাটাকে লেখবা, লেখার পরে প্রফেসিস গুলা যেগুলো আছে ওই লেখাগুলার নীলকালিটা লিখে দিবা। তিনটা প্রফেসি করছে না, তিনটা প্রফেসির নীলকালিটা লেখবা। তাইলে স্যারে বুঝবে না আসলে তুমি আনসারের মধ্যে প্রফেসিস গুলো লেখছো। অনেকে লেখো কোন জায়গায় কোটেশন দিছো, কোন জায়গায় কি লেখছো, এটা বোঝা যায় না। মেইন পয়েন্ট গুলো যেন স্যারদের চোখে পড়ে, ওই পয়েন্ট গুলা কালারিং পেন ইউজ করবা। চাইলে তুমি দুইটা কালার ইউজ করতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এগুলো ডক্টর ম্যাকবেথ। ম্যাকবেথের আরো যে সিন আছে, যে ডেগারের সিন, তারা যে হত্যা করছিল, কিভাবে ব্যাংকিউরে হত্যা করছে, এই সিনটা আসতে পারে। তারপরে রাজারে যে হত্যা করছিল ওই সিনটা আসতে পারে। এগুলো তোমরা জাস্ট একটু আইডিয়া, যে ডানকারে যে মার্ডার করছে ওই সিনটা কেমন। ঠিক আছে, আর কি আছে আমার কাছে তো তোমাদের ওই বই নেই, ছাত্রদের যে স্টুডেন্ট করে ওদের বইটা আছে, ওইটা দেখতে দেখছিলাম। ইম্পর্টেন্ট যেগুলো আমি এগুলো বলতেছি। তারপরে ম্যাকবেথের মধ্যে সুপার ন্যাচারাল ক্যারেক্টার গুলা কে কে, যেমন ডাইনি গুলা। তারপরে তুমি আরো আছে নাকি, এরপরে তুমি জায়গার মধ্যে চতুর্থ ফোর্থ উইচ কাকে বলা হয়, এই ম্যাকবেথের মধ্যে ফোর্থ উইচ কে, চতুর্থ ডাইনিটাকে, ম্যাকবেথের ওয়াইফ নাকি মিসেস ম্যাকবেথ। সেই এই তো তোমার এখানে মূলত আসলে ড্যাগার সিন পড়বা। তারপরে যেটা বললাম প্রত্যেকটা ক্যারেক্টার তো আমি ডিসকাস করছি আগে, এটা নিয়ে সমস্যা হবে না। যে উইয়ার্ড সিস্টারটা পড়বা, উইচেস গুলো আর কি, তারা যে তিন বোন এরকম টাইপের। এই তো এটার মধ্যে এটা ইম্পর্টেন্ট। তাহলে ম্যাকবেথ পারা যাবে আশা করি। ম্যাকবেথ হচ্ছে এটাই। আর ম্যাকবেথ যে একটা ট্রাজেডি, এটা হতে পারে, অথবা ডেপিক দ্য ক্যারেক্টার অফ লেডি ম্যাকবেথ, এটা ইম্পর্টেন্ট। যে লেডি ম্যাকবেথের ক্যারেক্টারটাকে ডেসক্রাইব করো। তো লেডি ম্যাকবেথ এখানে কি হিসাবে পালন করছে দেখো, ফোর্থ উইচ হিসাবে, তাই না? লেডি ম্যাকবেথের ক্যারেক্টারটা দিবা এবং তার যে একটা স্টেটমেন্ট দিতে পারো কোটেশন হিসাবে। রশিদুল ভাই দেখলাম কোটেশন গুলা দিচ্ছে তোমাদের, ওইগুলা দেখে যাবা। বা তোমাদের গাইডে প্রশ্নের মধ্যে কোটেশন থাকে, যেই কোটেশনটা তোমার ইজি লাগে ওইটাই মাথায় রাখো, কঠিন দরকার নেই। বাট কোটেশন যেন থাকে এটা রাখার চেষ্টা করো। না রাখতে পারলে এটা আলাদা হিসাবে, একটা দুইটা কোশ্চেনে মিস যাইতেই পারে। ঠিক আছে, বা ভালো নাম্বার পাই দিলে রাখতে হবে। গেল, এই গেল দুইটা। এবার আসো তোমাদের ডাচেস অফ মালফি নাকি। আচ্ছা, ডাচেস অফ মালফি, আচ্ছা এটা কি ট্র্যাডিশনাল ট্রাজেডি কিনা? না, ডাচেস অফ মালফি ট্র্যাডিশনাল ট্রাজেডি না। দেখো ট্রাজেডি যেটা, নর্মালি ট্রাজেডি আসছে সেনেকা থেকে, আমি তোমাদের ক্লাসে বলছিলাম। এটা একটা রিভেঞ্জ ট্রাজেডি আমরা যেটা জানি, ডাচেস অফ মালফি।
বাট এটা ট্র্যাডিশনাল না। কেন ট্র্যাডিশনাল না? এটা একটা রিভেঞ্জ ট্র্যাজেডি, বাট ট্র্যাডিশনাল না কেন? আমি কয়েকটা কারণ বলি, এটাতে তুমি এক্সপ্লেন করবা। কারণ না হলো, রিভেঞ্জ ট্র্যাজেডিতে যে হিরো থাকে বা হিরোইন থাকে সে রিভেঞ্জ নেয়। রিভেঞ্জ ট্র্যাজেডিতে যে হিরো বা হিরোইন থাকে সে রিভেঞ্জ নেয় স্বভাবত, বাট এইটাতে কিন্তু তা হয় নাই। এইটাতে তাদের রিভেঞ্জের হিরো বা হিরোইন কিন্তু রিভেঞ্জ নেয় নাই। এবং এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে, রিভেঞ্জ কখন নেয় মানুষ? যখন তোমার লোক আমি বেইমানি করবো বা তোমার সাথে আমি কিন্তু একটা খারাপ কাজ করবো তখন। বাট এই ড্রামাতে আসলে ডাচেস কিন্তু ক্ষতি করে নাই বা তার বাইরের এমন কিছু করে নাই যার জন্য রিভেঞ্জ দিতে হবে। এই 2-3টা কারণে এটা একটা রিভেঞ্জ ট্র্যাজেডি, ট্র্যাডিশনাল ওয়েতে না, বাট এটা একটা রিভেঞ্জ ট্র্যাজেডি। কারণ রিভেঞ্জ ট্র্যাজেডিতে যে ক্যারেক্টারিস্টিক্স থাকে, যেমন রিভেঞ্জ ট্র্যাজেডির মেইন মোটিভ কি? রিভেঞ্জ। এখানে রিভেঞ্জ নিছে, মারছে নাকি? এটাতে কি থাকবে? মার্ডার থাকবে নাকি? এটাতে মার্ডার আছে। রিভেঞ্জ ট্র্যাজেডিতে কি থাকে? যে ব্লাড শেড থাকে, এখানেও ব্লাড শেডিং আছে। রিভেঞ্জ ট্র্যাজেডিতে কি থাকে? কারাপশন থাকে, এটার মধ্যেও কারাপশন আছে। তার মানে এটা একটা রিভেঞ্জ ট্র্যাজেডি বা ট্র্যাডিশনাল ওয়েতে পরিপূর্ণভাবে এটা রিভেঞ্জ ট্র্যাজেডি না। এই যে কারণ বলছিলাম 3-4টা পয়েন্ট, দেখবা গাইডের মধ্যেও সেম আছে, এর বাইরে থাকার কথা না, কারণ এটার মেইন এগুলাই। আমি তো আসলে মেইন বইটা দেখছিলাম, মেইন বইটা এগুলাই আছে, তোমরা গাইডে দেখো, এর বাইরে কিছু নেই। এই কয়েকটা কারণই আছে, এই কয়েকটা কারণ একটু পয়েন্ট আউট করে লিখে দিবা, তাইলেই হবে। বুঝাইতে পারছি? তো শুরু করবা কিভাবে এটা তো জানো। ডাচেস অফ মালফি ইজ কি? মাস্টারপিস রাইটিং অথবা মাস্টারপিস রিভেঞ্জ ট্র্যাজেডি অফ ইংলিশ লিটারেচার, অথবা ইন কোন পিরিয়ডে পড়ছে? জ্যাকোবিয়ান পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার, রিটেন বাই জন ওয়েবস্টার নাকি? জন ওয়েবস্টার লেখা, জন্মসাল মৃত্যুসাল লেখবা, সে কে একজন ড্রামাটিস্ট, এরকম আর কি আস্তে আস্তে এক্সপ্লেন করবা। এটা লেখবা। এবার একটা রিভেঞ্জ ট্র্যাজেডি কি সেটা লেখবা। ট্র্যাডিশনাল রিভেঞ্জ ট্র্যাজেডিতে কি থাকে? হিরো বা হিরোইন নেয়, তারপরে রিভেঞ্জ নেওয়ার জন্য একটা মোটিভ থাকে, এই কারণে রিভেঞ্জ নেয়। বাট এই ড্রামার মধ্যে এগুলো ছিল না। এই যে প্রত্যেকটা পয়েন্টটা আস্তে আস্তে ডেসক্রাইব করবে এক একটা প্যারার মধ্যে। কোশ্চেনটা পড়বা, গাইডের থেকে জাস্ট আইডিয়া নিয়ে যাও, মুখস্থ করার দরকার নাই কিছু। বানায় তুমি লিখবা, এরকম একদম বোম্বাস্টিং ওয়ার্ড ইউজ করতে হবে এমন কোনো কথা নাই। তোমার একেবারে নর্মাল ওয়ার্ড দ্বারা একটু সুন্দরভাবে ডেকোরেশন, ইন্ট্রোডাকশনটা ভালো দিবা, কনক্লুশনটা ভালো দিবা। আর দ্বিতীয় তৃতীয় প্যারা যেন খুব চমৎকার হয়, সব ইনফরমেশনটা যেন ফুটে ওঠে, যেগুলো মেইন পয়েন্ট ওইগুলারে একটু নীল কালিতে লিখে দিবা, যাতে সাবজেক্ট চোখে পড়ে না আমি আসলে এই পয়েন্ট গুলো আমি পাইছি, আমি স্যাটিসফাইড, নাম্বার তোমার খাতা তুমি দেখলেই বুঝবে। ঠিক আছে? এর একটা দ্বিতীয় কোশ্চেন একজন করছো, সেটা হলো ডাচেস অফ মালফিতে এজ এ কারাপ্টেড প্লে, এরকম একটা বলছো নাকি? যে সোসাইটিতে সোশ্যাল ব্যাপারটা যে একটা কারাপ্টেড, এটা বুঝাইছে। আসলে এটা কারাপ্টেড। যেমন এখানে আমরা যদি দেখি যে বোজল আছে, সে কি করছে? একটা কারাপ্টেডই তো সে নাকি? সে একজনের হয়ে কাজ করছে, সে কাজ করে কি ডাচেসের আন্ডারে কাজ করছে, কিন্তু ডাচেসের উপরে ইয়া করছে, কারাপ্টেড সোসাইটি। সে তার ভাইদেরকে জানাই দিত। তারপরে কি হয়েছে? তার ভাইরা মানে ফার্দিনান্ড এবং কার্ডিনাল, তারা দুইজন বোজলারে প্রমিস করছিল এটা দিব, কিন্তু বোজলারে দেয় নাই। তারপর কোর্টের মধ্যে ষড়যন্ত্র হয়, কোর্টের মধ্যে যারা রিলিজিয়াস পার্সন, যারা বুদ্ধিজীবী থাকে, তারা সবাই কি ছিল? কারাপ্টেড ছিল। তো জ্যাকোবিয়ান পিরিয়ডে এই অবস্থা ছিল, তো ওইটাকে এই ড্রামার মধ্যে ফুটায় তুলছে। তার মানে কি? সোসাইটি যে কারাপ্টেড অবস্থা, রাজনীতি বা তোমার রাজসভায় তোমার রাজাদের মধ্যে যে স্পাই থাকে, তারা যে একজনের সাথে একজন বিশ্বাসঘাতকতা করে, কথা দিয়ে কথা রাখে না, এই জিনিসগুলা কিন্তু এই ড্রামার মধ্যে ফুটে তোলা হচ্ছে। তো সেই হিসাবে এটা একটা কি সোসাইটি, যে একটা কারাপ্টেড সোসাইটি, এটাকে শো করছে এই ড্রামার মাধ্যমে। তো দেখবা তোমাদের বইতে প্যারা আকারে এক একটা পয়েন্ট আকারে দেওয়া আছে, বাট পয়েন্ট লিখবা না, প্যারা আকারে দিবা যে বজলা এই হিসাবে কারাপ্টেড, তার ভাই কার্ডিনাল আর ফার্দিনান্ড এই হিসাবে কারাপ্টেড, কারণ তারা বজলাকে কথা দিয়ে কথা রাখে নাই। তারপরে কি দিতে পারে? নিচে আরেকটা দিতে পারো যে এইখানে শো করছে যে ওইখানে রাজসভা এত ভালো, বাট এত ভালো ছিল না, ওই হিসাবে কারাপ্টেড। এরকম 4-5টা প্যারা দিয়ে লাস্টে দিয়ে কনক্লুশন দিয়ে দিই। ঠিক আছে? Thus we can say that in this drama we can find many corrupted picture. ঠিক আছে? এইবার এই কোন পিকচার গুলো পয়েন্ট গুলো দিয়ে দিবা যাচ্ছে। ঠিক আছে? তাহলে কারাপ্টেড এই ব্যাপারটা বোঝা গেছে।
কোশ্চেন কিন্তু সেম। রিং এপিসোড, আচ্ছা সজীব বলছো রিং এপিসোড। আচ্ছা রিং এপিসোডটা কি? রিং এপিসোড হলো, এটা হলো তোমার মার্চেন্ট অফ ভেনিসে, তাই না? পোর্শিয়া বাসানিওরে একটা আংটি দিছিল, যে আংটিটা দিয়া বলছিল যে যে কোনো ভাবেই হোক এই আংটি কখনো তুমি খুলবা না, এই রিংটা কখনো তুমি কি করবা না, খুলবা না। বাট দেখা গেছে যখন এই পোর্শিয়া সে কাঁধে বাঁচাইতে যায়, অ্যান্টিনিওরে বাঁচায় কোর্টে, বাঁচানোর পরে সে যে পোর্শিয়া এটা কি কেউ জানতো না, সে তো বেলথেজার সাইজে আছে, ছেলে সাইজে আছে। তো সে পোর্শিয়া তার হাজবেন্ড বাসানিওরে টেস্ট করার জন্য, তার হাজবেন্ড আসলে ভালো না খারাপ, তার হাজবেন্ড তার কথা রাখবে কিনা, যে আংটিটা কাউকে দেওয়া যাবে না এই কথাটা রাখবে কিনা, এটা টেস্ট করার জন্য জাস্ট মজা করছিল। কি বলছিল যে বাসানিও বলছে কারে, বেলথেজারে। বেলথেজারকে পোর্শিয়া সাইজে আছে নাকি, বেলথেজার সাইজে আছে ডিসগাইজ ছদ্মবেশে। তো এই পোর্শিয়ারে বাসানিও বলতেছে যে তুমি তো আমার বন্ধুরে বাঁচাইলা, তুমি আমার থেকে কি চাও, যা চাইবা তোমার তা দিন। তো ওই বেলথেজার মানে পোর্শিয়া সে তার একটা মানে বুঝো তো টেস্ট করার জন্য বলছে আমার আপনার হাতের আংটিটা চাই, বুঝতে পারছো? তো আচ্ছা আচ্ছা, তো এইখানের মধ্যে পোর্শিয়া ওই আংটিটা দিয়ে নেয়। তো ফার্স্টে তোমার বাসানীয় আংটিটা দিতে চায় না, সে পোর্শিয়ারে কথা দিছে, কিন্তু যেহেতু এখন সে তার বন্ধুরে বাঁচাইছে বেলথেজার ছদ্মবেশে যে পোর্শিয়া, তারে কি করে বাধ্য হইয়া খুইলা দিয়ে দিতে পারে। তো বাসায় যখন সে যায় তখন পোর্শিয়া তারে জিজ্ঞাসা করে তোমার আংটি কই? তো সে বলে আংটি হারায় ফেলছে বা এরকম কিছু। তো এইটা নিয়ে দুইজনের একটু মনোমালিন্য হয়, রাগারাগি হয়, পরে পড়শি আবার বাইর করে দেখায় আংটিটা, সেই আসলে বেলথেজার সেটা গেছে। ওইটা ছিল হলো এপিসোড। তো ওইটারে তোমরা একটু কি করবা, আমি তো তোমার একেবারে ডিটেলস বলে দিচ্ছি, এবার জাস্ট একটু রিডিং করবা, ইংলিশের ওয়ার্ড গুলো মাথায় নিবা, নিজের মতো করে লেখা। ক্লিয়ার গেল? মার্চেন্ট অফ ভেনিসের যে ব্যাপারগুলা, ওই যে ট্রায়াল সিনটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। তারপরে যেটা হয়তো রিং এপিসোড চলে আসতে পারে। তারপরে মার্চেন্ট অফ ভেনিসের মধ্যে শাইলক আর অ্যান্টনিওর যেই বিরোধিতা, হেড করে যে একে অপরকে, এটা আসতে পারে। তারপরে যে ক্যাসকেডের সিচুয়েশনটা, এইটা ক্যাসকেডের যেই ইয়াটা আছে এটা পড়ো, একটা শর্ট একটা ব্রিফ মাস্ট পাবা, বলে দিলাম 5 মার্ক মাস্ট পাবা। তুমি ক্যাসকেডের যেই সিনটা আছে সেটা পড়বা মাস্ট, ওইটা যদি পড়ো 5 মার্ক 100% কমন পাইবা, বলে দিলাম। তাহলে এইটা জিনিস দেখবা। আর কি আছে, আর কারো কি কোশ্চেন আছে দেখি? হ্যাঁ, সিরিয়াল মেনটেন করা ভালো, স্পেশালি পার্ট এ তে সিরিয়াল মেনটেন করো। পার্ট এ তে সিরিয়ালটা মেনটেন করো, অন্যগুলা করো আর না করো। অন্যগুলো অনেক সময় এদিক সেদিক হয়ে যায়, বা চেষ্টা করো সিরিয়ালটা মেনটেন করা, ঠিক আছে? যদি না পারো সেই ক্ষেত্রে আলাদা আছে, বাট পার্ট এ যেন সিরিয়ালটা মেনটেন থাকে, এটা ঠিক আছে? অন্যটাতে সিরিয়াল মেনটেন করো আর না করো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, গত এক্সামে সব সাবজেক্টেই এভারেজ পাস লিখছি, প্রপার কোটেশন দিও, ঠিক আছে, ভালো হইব। আর ন্যাশনাল ইউনিভার্সিটি তো অনেক সময় ইয়া করে, বাট আমি দেখছি মানে এত খারাপ হয় না, বা আমি আমার লাইফে এরকম লেখার পরে কখনো খারাপ মার্কস পাই নাই। এখন অনেকের ভাগ্যের উপর ডিপেন্ড করে, বুঝছো? কোটেশন ব্লু পেন দিয়ে, হ্যাঁ ব্লু পেন ইউজ করলে হইব, কোনটা ইউজ করে দেখার বিষয় না। তুমি ব্লু পেন, কালার পেন, খালি লাল কালার ছাড়া সবুজ বা নীল এই দুইটাই তুমি ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই।
এরপরে আরেকটা আছে যে বল্পনি এজ এ স্যাটায়ার। স্যাটায়ার মানে কি? এই বল্পনি যে একটা স্যাটায়ার, স্যাটায়ার মানে কি? দেখো স্যাটায়ার মানে কি? সমস্তটা ব্যঙ্গ করা। এই বল্পনির মাধ্যমে ওই সোসাইটির সবাইরে ব্যঙ্গ করছে না যে ইলিসিট রিলেশনশিপ, যে মেয়েদের যে এখানে যে বল্পনি ক্যারেক্টারটা, এটা একটা বিস্ট ফেবল, এটা একটা বিস্ট ফেবল। বল্পনি ড্রামাটাকে বিস্ট ফেবলও বলা হয় নাকি? কেন বিস্ট ফেবল বলা হয়? এখানে দেখবা মানুষগুলারে পশু পাখির সাথে কম্পেয়ার করছে। এবং বিস্ট ফেবল কোনগুলা? যেমন তোমরা কার্টুন দেখো না, ওই বাঘের স্টোরি, এই স্টোরি গুলার মাধ্যমে, ধরো সাপোজ ওই যে শেয়ালের লেজ কেটে যায়, এগুলা দেখছো না? এগুলা দেখার মাধ্যমে কি হয়েছে? এইগুলার দ্বারা একটা মোরাল লেসন দেয় না আমাদের? এই কার্টুন গুলা দেখলে দেখবে শেষ পর্যন্ত একটা লেসন দেয় কি, অতি চালাকের গড়ায় দড়ি, তারপর বিড়ালের গড়ায় ঘন্টা বাজবে কি, এরকম কিছু মোরাল লেসন দেয় না? এগুলারে বলা হয় বিস্ট ফেবল। তো এই ড্রামাটার মধ্যেও এই যে বল্পনি বা বিভিন্ন প্রত্যেকটা ক্যারেক্টারকে এক একটা পশু পাখির সাথে কম্পেয়ার করা হয়েছে। আমি কিন্তু আমার ক্লাসে বলে দিচ্ছি। এই কারণে এটাকে বিস্ট ফেবল। তোমরা বল্পনির ফার্স্ট পার্টটা দেখবা, তোমাদের সকল আনসার পাই যাবে। ঠিক আছে? এটাকে স্যাটায়ার বলা হয়েছে ওই সমাজে। স্যাটায়ার কেন বলা হয়েছে? স্যাটায়ার কি? ব্যঙ্গ করা। এই ড্রামার মাধ্যমে ওই সমাজে এই যে যারা অ্যাডভোকেট আছে, যারা বড়লোক আছে, এদেরকে স্যাটায়ার করছে যে এদের এত টাকা আছে তাও এরা এইভাবে চলবে। একটা ওই যে মহিলা আছে যে সাইজা যায় কারে, এই বল্পনির ইমপ্রেস করার জন্য নাকি, যারা দেখতে বিকট লাগতেছিল, এই জিনিসগুলো দেখাবে। এরপর বল্পনি একটা মেয়ের প্রতি কি হয়েছিল? আকর্ষিত হয়েছিল নাকি? তারপর ইলিসিট মানে খারাপ সম্পর্কে লিপ্ত হয়ে থাকা বড় লোকদের, এই যে খারাপ খারাপ জিনিসগুলো আছে এই নাটকটার মাধ্যমে এগুলোর ফুটাই করছে। এই কারণে এটাকে বলা হয় কি? স্যাটায়ার। ঠিক আছে? এরপরে তোমরা অনেকে প্রশ্ন করছো যে ডিকেডেন্স প্লে নাকি? দেখো, ডিকেডেন্স কথাটার মানে হয়েছে যে ডিক্লাইন। দেখবা ডিকেডেন্স এই কথাটা আসছে কোথায়? মেবি এটা তোমাদের ইয়াতে আসছে, কোন নাটকে আসতে পারে? ডাচেস অফ মালফিতে মেবি আসছে। এটা হওয়ার কারণ হলো ডিকেডেন্ট প্লে বলতে বুঝাইছে এলিজাবেথান পিরিয়ডে নাটকগুলা যেমন একটা মোরালিটি বা নাটকগুলা যেমন একটা ধারা ছিল, জ্যাকোবিয়ান পিরিয়ডে সেই ধারাটা ছিল না। আস্তে আস্তে নাটকের কোয়ালিটি ডিক্লাইন হওয়া শুরু করে। এই কারণে ওই প্লেটাকে ডিকেডেন্ট প্লে বলা, যে নাটকের যে আসলে অরিজিনাল কোয়ালিটি গুলা এগুলো আস্তে আস্তে ডিক্লাইন হচ্ছে। এই কারণে ওইটাকে ওই প্লে বলা। বুঝতে পারছো? এছাড়াও এখানে পাবা, দেখবা, আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা দেখি তোমাদের আর কি আছে, কোশ্চেন তো অনেকে করতেছো। তোমরা আমার ক্লাসগুলো আজকে আরেকবার দেখবা। আমি ক্লাসের ফার্স্ট পার্ট গুলোতে প্রত্যেকটাতে সকল ডিটেলস বলে দিছি। ঠিক আছে? কোনো ডিটেলস বাকি নেই যে বলিনি, তাও আবার একটু দেখবা। স্যাটারিক্যাল কমেডি, ডার্ক কমেডি, যে মেলোড্রামা আছে, মেলোড্রামাটা একটু দেখবা। মেলোড্রামা কি? এই জিনিসগুলো একটু দেখবা। এই যে ডিকেডেন্ট প্লে, দেখো ডিকেডেন্ট প্লে তোমাদের গাইডে আছে, এটার মধ্যে যেটা তোমাদের গাইডে ওইটা থাকতে পারে। বলতেছে কি, ডিকেডেন্ট ইজ এনি পিরিয়ড ইন আর্ট অর লিটারেচার। ডিকেডেন্স হলো এমন একটা পিরিয়ড, ডিকেডেন্স হলো এমন একটা পিরিয়ড সাহিত্যের which shows sign of decline values or quality of art and literature। বলছে কি, যেই পিরিয়ডে সাহিত্যের কোয়ালিটি গুলা কি হয়ে যায়, আস্তে আস্তে ডিক্লাইন হয়ে যায়, হারাইতে থাকে, ওই পিরিয়ডকে বলা হয় ডিকেডেন্স পিরিয়ড। আর ডিকেডেন্ট প্লে তাহলে কোনটা হবে? যে যেই প্লেতে আসলে যখন এই জিনিসগুলা হারাইতে থাকবে, যে অরিজিনাল যে কোয়ালিটি গুলা, ঠিক আছে? যেমন বলতেছে দ্য ডাচেস অফ মালফি উই নোটিস ক্লিয়ার ভিভিড ইমপ্রেশন অফ ডিকেডেন্স বোথ রেসপেক্ট ফর্ম এন্ড কনটেন্ট। বলতেছে কি, দ্য ডাচেস অফ মালফিতে তুমি যদি নোটিস করো, দেখবা এই নাটকের যে কোয়ালিটি আছে, ঠিক আছে, বা কন্টেন্ট আছে, কন্টেন্টে কি প্রত্যেকটা কন্টেন্টে এক একটা ক্যারেক্টারটা রেসপেক্ট দেওয়া হইতো, কিন্তু এই তোমার ডাচেস অফ মালফিতে দেখো প্রত্যেকটা ক্যারেক্টারে পিকিউলিয়ার হিসেবে দেখাইছে, ঠিক না? এক একটারে তোমার কি বলা যায়, সাইকোপ্যাথ হিসেবে দেখাইছে। তো এই যে এই জিনিসগুলো দেখানো এবং যে কন্টেন্টটা তৈরি করছে,
এই পুরোটাই হলো আসলে ডিক্লাইন করছে আসলে নাটকের কোয়ালিটি গুলো। এই কারণে এটাকে একটা কি বলা হয়, ডিকেডেন্ট প্লেও বলা হয়। ডিকেডেন্স মূলত যখন কোয়ালিটি গুলো ডিক্লাইন, মানে একটা পিরিয়ডের যেই নাটকের ভ্যালু আছে, কোয়ালিটি আছে, এগুলো হারাইতে থাকে, ওই পিরিয়ডটাকে, একটা পিরিয়ডের নাটক বলো, কবিতা বলো, ওই পিরিয়ডের সকল লিটারেচার গুলো যখন তার কোয়ালিটি এবং ভ্যালুস গুলো হারাইতে থাকে, ওই পিরিয়ডটাকে বলা হয় ডিকেডেন্স। আর যেই নাটকে ওই নাটকের কোয়ালিটি বা কন্টেন্টটা খারাপ থাকে, কন্টেন্টটা হারাইতে থাকে, ওইটাকেই বলা হয় ডিকেডেন্ট প্লে। এই ডাচেস অফ মালফিও এমন এক ধরনের ড্রামা। কেন বলতেছে দেখো, এটা কিন্তু রিভেঞ্জ ট্র্যাজেডি না। ট্র্যাডিশনাল ওয়েতে রিভেঞ্জ ট্র্যাজেডি যেমন, এটা কিন্তু ওইভাবে ফুটাই তুলতে পারে না। তার মানে এখানে এটার ভ্যালুস বা কোয়ালিটি হারাইছে, এটা এই দিক দিয়ে ডিকেডেন্স। তারপর কি হইতে পারে, এখানে যেই মার্ডার গুলা হয়েছে, ইনোসেন্স ক্যারেক্টার গুলাকে মার্ডার করা হয়েছে, পয়েটিক জাস্টিস ঠিক মতো হয় নাই, এই কারণে এটা একটা কি হইতে পারে, ডিকেডেন্স প্লে হইতে পারে। বুঝতে পারছো? এই জায়গায় বলছো ডিকেডেন্স প্লেটা তো বোঝা গেছে নাকি, যে মূলত আসলে কোয়ালিটি গুলা যেটা অরিজিনাল এটা হারাইছে। এবার আসো একজনে বলছো মেলোড্রামা, নাকি একজনে কোশ্চেন করছো মেলোড্রামা। আচ্ছা, কমেডি অফ হিউমর একজনে কোশ্চেন করছো। এই কমেডি অফ হিউমর কিন্তু আমি তোমাদের কোন নাটকে যেন শুরুতে দেখাইছিলাম, মেবি বল্পনি নাটকের শুরুতে আমি এটার সংজ্ঞা খুব সুন্দরভাবে দিছি। ঠিক আছে, আমি কিন্তু বল্পনির ফার্স্ট ক্লাসটার মধ্যে খুব ডিটেলসে দিছি কমেডি অফ হিউমর। তুমি যদি ওইটা দেখো, একবার দেখো, তোমার আর পড়া লাগবে না। ওইখানে আমি ডেফিনেশন বোর্ডে লেখা বুঝাই দিছিলাম। ওইটা যদি পড়ো, তোমার আর কমেডি অফ হিউমর এখান থেকে পড়া লাগবে। ঠিক আছে, অনেকে জিজ্ঞেস করছো মেলোড্রামা, বলতেছে কি মেলোড্রামা ইজ এ সেন্সেশনাল, এক্সাইটিং, ইমোশনাল ড্রামা। এটা একটা এক ধরনের ইমোশনাল ড্রামা, আর ইউজুয়ালি উইথ এ হ্যাপি এন্ডিং, যেটা আসলে এন্ডিংটা হয় কি হ্যাপি এন্ডিং যেটা হয়, বাট এখানে অনেক ইমোশন এই ব্যাপারগুলো থাকে। অরিজিনালি ইট ইজ এ ড্রামাটিক কম্পোজিশন, এটা একটা ড্রামা আকারে লেখা হয়, ইন হুইচ মিউজিক ওয়াজ ইউজ, যে ড্রামাগুলোতে মিউজিক ইউজ হয়। ধরো একটা মার্ডার হইতাছে, পিছে একটা করুণ ব্যাকগ্রাউন্ড সং, একটা রোমান্টিক সিন, পিসের ব্যাকগ্রাউন্ড সংটা কি একটু রোমান্টিক, যেমন একটা মুভিগুলো দেখো। এই ড্রামাগুলোতে তখনকার সময়তে এগুলো ইউজ করা হইতো না, তাই না? কিন্তু এই ধরনের ড্রামাগুলোতে, মেলোড্রামাগুলোতে এই সিচুয়েশন অনুযায়ী মিউজিক স্পেশালি ইউজ হইতো। অ্যান্ড ওপেরা দ্য বোল্ড সেন্স, এখানে বিভিন্ন ওপেরা ইউজ হইতো, দুঃখের সময় দুঃখের বাজনা দিত। And during the Italian Renaissance, there was a distinction between opera and melodrama. ওইখানে একটা ডিভাইড আছে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এটা মেলোড্রামার ডেফিনেশন, ঠিক আছে, উপরে আছে। ডাচেস অফ মালফিতে কিভাবে মেলোড্রামা হয়েছে দেখো, বলছে in the course of drama, melodrama depicted the conflict, দরকার নাই এত কিছু, plays in the 19th century England, ranging subject from supernatural to domestic life, used melodrama abundantly. যাই হোক, মেলোড্রামা মূলত আসলে ডাচেস অফ মালফি একটা মেলোড্রামা, কারণ কি এখানে মিউজিক ইউজ হয়েছে। দেখবা মিউজিক গুলো ইউজ হয়েছে কি, করুণ সময়ে করুণ মিউজিক, হাসির সময় রোমান্টিক মিউজিক, এইভাবে বিভিন্ন। এরপরে এই গল্পটাকে অনেক ইমোশনাল না, দেখো তুমি যখন এটা পড়ো, শেষের দিকে দেখবা কান্না পাইতেছে, যে এত শাস্তি দিয়ে মানুষকে মারতেছে, এই যে ইমোশনাল করে ফেলা। তারপরে যে নাটকগুলো আসলে বেশি ইমোশনাল হয়, আমাদের ডাচেস অফ মালফি কিন্তু অনেক ইমোশনাল একটা নাটক, তাই না? লাস্টের দিকে গেলে দেখবা কান্না পাবে, এই ইমোশনাল ব্যাপার আছে, মিউজিক ইউজ করছে। তো মেলোড্রামার মোটামুটি সব ক্যারেক্টার এটা একটা ইউজ করছে, এই কারণে ডাচেস অফ মালফিকে অলসো একটা কি বলা হয়, মেলোড্রামা হিসেবেও তুলনা করা। বুঝতে পারছো? তো মেলোড্রামা ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখো, তুমি যাই লেখো, ধরো একটা কন্টেন্ট তুমি পড়তেছো, ওই কন্টেন্টটায় মেলোড্রামা কি, এটা একটা মেলোড্রামা। এখন মেলোড্রামা ধরো বই থেকে পড়তেছো, এটা হার্ড লাগবে, ওয়ার্ড ইউজ করছে, গুগলে যাও, গিয়ে সার্চ দাও ক্যারেক্টারিস্টিক্স অফ মেলোড্রামার ক্যারেক্টারিস্টিক্স, দেখো ক্যারেক্টারিস্টিক্স আইসা, মেলোড্রামা ইমোশনাল সিন থাকে, এটা থাকে, ওইটা থাকে। এবার এই ড্রামার সাথে মিলাও, দেখো তো এই ড্রামার মধ্যে এই জিনিসগুলো আছে, তার মানে মেলোড্রামা যেহেতু এটা আছে, এই ড্রামার মধ্যে এই সিনগুলো আছে, তাইলে এটা একটা মেলোড্রামা। তো যখন তুমি মেলোড্রামার ডেফিনেশন দিবা, প্রথমে কি বলতে পারো, মেলোড্রামা ইজ এ দিস, ইন দিস মেলোড্রামা there is some common characteristics, এই characteristics. In this drama we also find this type of characteristics.
এই ড্রামার মধ্যে আমরা এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স গুলো পাই। দ্যাটস ওয়াই ইটস অলসো কল্ড এ মেলোড্রামা। শেষ। ক্যারেক্টারিস্টিক বাই করে এইভাবে সাজায় লেখা, নাম্বার কাটার মতো কিচ্ছু নেই, বুঝতে পারছি? পয়েন্ট গুলো জাস্ট দিয়ে দিবে। যেটা হার্ড লাগবে গুগলে যাও, ক্যারেক্টারিস্টিক্স সার্চ দাও, ক্যারেক্টারিস্টিক্স এগুলা এই ড্রামার মধ্যে আমরা এই জিনিসগুলো পাচ্ছি। এই কোন কোন সিনে পাচ্ছ যদি জানো লেখা দাও, না জানলেও এই ড্রামার মধ্যে এই সিনগুলো কমন ছিল। সো ইটস কল্ড এ দিস ড্রামা, ইটস কল্ড এ স্যাটায়ার, ইটস কল্ড এ এইটা। ঠিক আছে, কমন ব্যাপার। সহজভাবে নিজের মতো করে লেখো, এর মতো লিখতে পারেন কোনো কথা নাই। এটা কে লিখছে? তোমাদের যারা পড়ায় এরাই লিখছে, এরা এদের মতো লিখছে, এরা এদের ওপিনিয়ন শেয়ার করছে। তুমি তোমার ওপিনিয়ন শেয়ার করো, এটাই তো। তুমি যে অনার্সে করতেছো, তুমি যদি যে পড়াইতেছে এর পড়াই যদি তুমি করো, তোমার ক্রিয়েটিভিটি থাকবে, তুমি নিজের মতো লেখো, প্যারা নেওয়ার কিছু নাই। এখন দেখো, কোশ্চেন কমন আসুক না আসুক দেখার বিষয় না, প্রত্যেক কোশ্চেনে ওই ড্রামা রিলেটেড কথাই থাকবে। ওই ড্রামার মধ্যে সোসাইটিটা কি ফুটায় তুলছে, ওই ড্রামার মধ্যে মোরালিটি কি দিচ্ছে, এই জিনিসগুলো তোমার প্রশ্ন কমন পড়ুক আর না পড়ুক, প্রশ্ন ঘুরে ফিরে একই প্রশ্ন, বাট আমাদের বুঝতে একটু সময় লাগে। কোশ্চেনটা পাইলে 2 বার থেকে 3 বার কোশ্চেনটাকে পড়বা, প্রশ্নটাকে বুঝবা, তারপরে লেখবা। এক্সাইটমেন্ট হয়ে লেখা শুরু করো না। অনেক সময় কোশ্চেনের চায় একটা, আমাদের চোখের দেখায় অন্যটা আনসার করে ফেলি, এই কাজটা করো না। ঠিক আছে, এরপরে আসো লাস্ট যে কথা, তোমাদের সাজেশন দেওয়ার মতো কিছু নাই, বুঝলেই দিলাম কিভাবে কি লেখবা। যেই কোশ্চেন আসে, 5টা ড্রামা কে কে লেখছে, কোন পিরিয়ডে লেখা হয়েছে, প্রত্যেকটা এলিজাবেথ বা জ্যাকোবিয়ান এই 2টা পিরিয়ডে তো লেখা হয়েছে, কোন পিরিয়ডে কোনটা লেখা হয়েছে, কে কে লেখছে, এই জিনিসগুলো মাথায় রাখবা। এই জিনিসগুলো যেন পরীক্ষার খাতায় উল্লেখ থাকে। তুমি যদি এগুলো দাও, অবশ্যই এখানে ভালো মার্কস পাবা। 3-এর নিচে ড্রামাতে আসে না যদি এইভাবে উঠাই দিতে পারো। প্রত্যেকটা সাল, কোন পিরিয়ডে লেখা, কে লেখছে, তারপরে এই ড্রামার যেই ধরো চাইছে ট্রাজেডি, তোমার অবশ্যই ইন্ট্রোডাকশনে ওইটা দেওয়ার পরে ট্রাজেডির ডেফিনেশন দিবা। চাইছে ট্রাজিক হিরো, ট্রাজেডির ডেফিনেশন দিয়ে ট্রাজিক হিরোর ক্যারেক্টারিস্টিক্স কি এটা লিখবা আগে, যে ট্রাজিক হিরোর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে কি কি, এটাকে শো করবা। দরকার বলে ক্যারেক্টারিস্টিক্স গুলো ব্লু পেন দিয়ে লেখো, এই ক্যারেক্টারিস্টিক্স, এই ড্রামার মধ্যে আমরা এই ক্যারেক্টারিস্টিক্স পাই। প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স জন্য আলাদা প্যারা দাও, যে ট্রাজেডি ক্যারেক্টারিস্টিক্স কি, বার্থ হবে কি, তার সোশ্যাল স্ট্যাটাস কি থাকবে, অন্যদের থেকে আলাদা থাকবে, এবার দিবা। সোশ্যাল স্ট্যাটাস অন্যদের থেকে আলাদা থাকবে। ইন দিস ড্রামা উই ক্যান সি ডক্টর ফস্টাস is a different from common people, ordinary people. He is an outstanding intellectual person in this area. এবার তার কি কি আছে এটা দিবা। যদি কোশ্চেন প্রেজেন্ট টেন্স আনসার করো, প্রেজেন্ট টেন্স দিবা। যদি কোশ্চেন পাস্ট টেন্স আনসার করো, সবগুলো আনসার পাস্ট টেন্সে করো। প্রথম পেজে যেন টেন্সের ভুল না হয়। সুন্দর ইন্ট্রোডাকশন, সুন্দর কনক্লুশন। বডিতে যেই কোশ্চেন যেটার আনসার চাইছে ওইটাই লেখবা, এর বাইরে লেখার দরকার নেই। কোশ্চেনের আনসার একই, ঘুরে ফিরে একই চাই, তার বাইরে কিছু না। যেগুলো বলছে এগুলোই করেছে। ঠিক আছে, অনেক কথা বলছে, আর আমি প্রত্যেকটা ক্লাসে ডিটেলস বলে দিছি। তোমরা স্টোরি জানো, সবাই স্টোরি দেখার দরকার নাই। 5টা ড্রামা পড়াইছি না, 5টা ড্রামার ইন্ট্রোডাকশন ক্লাসগুলো আছে, ফার্স্ট পার্ট গুলা দেখে দাও, বেসিক সম্পর্কে সবাই দিয়েছে। 5টা ড্রামার ফার্স্ট পার্ট গুলা যেগুলো আছে, প্রত্যেকটা ফার্স্ট পার্ট দেখো, আর কোশ্চেন গুলো পড়ো, আর কিছু লাগবে না। আর ড্রামা যেহেতু এটা অনেক আগে সাইছে, একটু ইজি, এই কারণে আমি কোশ্চেন ধরে লাইন বাই লাইন পড়াইলাম না। আশা করি পারবা, এটা কঠিন কিছু না। এরপরে যদি প্রবলেম হয় জানাবা, আর পরের পরীক্ষাগুলোতে আগে জানাই দিবা, ভাই আমাদের এই কোশ্চেনের সমস্যা, এই কোশ্চেন গুলো আমাদের পড়াই দিতে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকবে। আর গরম যেটা, পরীক্ষাতে যাবা, গরম তো লাগবে, এটাই স্বাভাবিক। ছোট ফ্যান আছে দেখবা 80 টাকা 120 টাকা ছোট ছোট ফ্যান পাওয়া যায়। মেয়েরা যারা আছে এই কাজটা করতে পারে, ছোট ফ্যান গুলা কিনবা, ফ্যানে বসে পরীক্ষা দিবা, ওইটা ছাড়বা, ওইটার যে বাতাসটা আসে না, নর্মালি বাতাস থেকে একটু রেহাই পাবা। বুঝতে পারছো? ছোট ফ্যান 120 টাকা নেবে, যেহেতু ফ্যানটা বাতাসটা ভালোই লাগে। এখন তুমি যেই জায়গায় বসবা পরীক্ষা দিতে, ওই জায়গার মধ্যে ফ্যানের বাতাস নাও পৌঁছাইতে পারে, এমনি গরম, ওই ফ্যানটা সাথে রাখতে পারো। দ্বিতীয়ত ঠান্ডা পানি রাখতে পারো, মুখ দিতে পারো, মুখ দিবা, মাথায় একটু পানি দিবা, দেখবা একটু মাথাটা ঠান্ডা থাকবে। ঠিক আছে, আর যখন বেরোবা, যে জায়গায় যাও ছাতা নিয়ে যেও। ঠিক আছে, যেহেতু রোদ করবে একটা ব্যাপার আছে। আর পানির বোতল একটা রাখো। এখন তো আসলে বলার কিছু নাই। আর ছেলেরা যারাই যাও, সাদা কালার শার্ট টার্ট বা গেঞ্জি টেঞ্জি বা জামা কাপড় পরে যাও, সাদা কালার একটু কম গরম লাগে। ঠিক আছে, আসলে আর কিছু বলা নাই। তোমাদের পরীক্ষা দিছে, আমার জানা মতে পরীক্ষা দেওয়া উচিত ছিল না, বা বন্ধ করে দেওয়ার কথা ছিল, বাট দিয়ে দিছে, কি করবা, কিছু করার, এভাবেই দিতে।
ঠিক আছে, ঠান্ডা পানি নিয়ে যাবা, যদি খাইতে মন না চায় মাথার মধ্যে দিবা, মুখের মধ্যে দিবা, দিয়ে বয়ে বয়ে লিখবে। বুঝতে পারছো? তো আজকে এই পর্যন্তই থাকুক। ভালো মতো পরীক্ষা দাও, ঠিক আছে? আর তোমাদের একটা অফার দিই, ঠিক আছে? এখানে যারা আছো তোমরা তো আসলে আমার কাছে ফার্স্ট ইয়ার করো, যারা 3.35 এর উপরে পাইবা এই থার্ড ইয়ারে, যারা 3.35 এর উপরে পাবা, তোমাদের ফোর্থ ইয়ারের সকল কোর্স ফ্রি যাও, ঠিক আছে? ভালো মতো করো, পরীক্ষা দাও। 3.35 মনে থাকবে, এর উপরে যারা পাবা সবার জন্য ফোর্থ ইয়ারের সব কোর্স। তবে মাথায় রাখবা, থার্ড ইয়ারে 3.35 পাওয়া অনেক ইজি, ঠিক আছে? যারা মনে করো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে 2.95 2.80 পাইছে, এরাও থার্ড ইয়ারে 3.20 উপরে পায়। তোমরা যদি এক্সাম্পল ফলো করো, শুভাশিস ভাইয়ের জন্য দেখো, উনি কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সেকেন্ড ক্লাস ছিল, থার্ড ইয়ারে ওনার আসছে কত 3.22। উনি জাস্ট লেখার প্যাটার্নটা ফলো করছে, আমার সাথে কথা হয়েছে, সাজেস্ট করছি, ওনার মতো কষ্ট করছে, পাইছে 3.22 পাইছে। তারপরে তোমার ফোর্থ ইয়ারে গেলে আরো বেশি বেশি। তো তুমি থার্ড ইয়ারে যারা 3 আছে আগে, এরা খুব ইজিলি উঠে যাবে, ঠিক আছে? প্যারা নেওয়ার কিছু নাই, কোশ্চেন পাবা, আনকমন কিচ্ছু আসবে না, এই জিনিসটা মাথায় রাখবা। কোশ্চেন যাবা, আনকমন কিছু আসবে না, জাস্ট সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড গুলা মাথায় রাখবা। এটা বলতে কি বুঝাইছে, প্রশ্নটা পাইছো, হ্যাঁ হ্যাঁ আমি তো কিছু পাই না, কোনো টেনশন নাই। পরীক্ষা 4 ঘন্টা, ব্রিফ কোশ্চেন ধরো তোমার 4টা-5টা কমন করছে, 5টা পড়ে না, 4 ঘন্টা পরীক্ষা। 4 ঘন্টার মধ্যে 10 থেকে 15 মিনিট সময় পাবা হেল্প নেওয়া, বা আধা ঘন্টা তুমি সময় পাবা মাস্ট হেল্প নেওয়া। তুমি না ঘাবড়ে যেই 4-5টা পারো 4-5টার আনসার করো, কইরা ব্রড কোশ্চেন লেখা শুরু করো, শর্ট কোশ্চেন লেখা শুরু করো, যেগুলো পারো লেখা শুরু করো, বইসা থাকবা। 2 ঘন্টা যখন চলে যাবে তখন একটা কোশ্চেন লেখা ফাঁকি দিয়া দেখবা, তখন অনেকের ব্রিফ কোশ্চেন লেখা শেষ। এবার হেল্প নাও, যার কাছে মনে করো সে পারে, একটা করে নাও, ওর থেকে একটা নাও, ওর থেকে একটা নাও, এমন করে আইডিয়া নাও, নিয়ে জাস্ট ফিল আপ করো। 10 মিনিট টাইম নেওয়া, 15 মিনিট টাইম ফিল আপ করে, এরপরে যেগুলো আবার না পারবা লেখা শুরু করবা, যেগুলো পারবা। ব্রড কোশ্চেন পড়বা, পড়ার পরে মনে রাখবা ব্রড কোশ্চেন এমন কিছু নাই যে তুমি পারো না। তুমি সকল স্টোরি ডিটেল জানো, মানে তোমার সব আনসার জানা আছে। ইন্ট্রোডাকশনটাও তোমার জানা আছে, কারণ জানা যাচ্ছ কে লিখতেছে, কোন পিরিয়ডের লেখা, কি কি, কত সালে লেখছে, ব্রেকেটে সালগুলো উল্লেখ করবা। তার মানে কি তোমার ইন্ট্রোডাকশন রেডি আছে, ট্রাজেডি বিভিন্ন সংজ্ঞা তুমি জানো, তোমার সব জানা আছে। জাস্ট কোশ্চেনটা বইসা আনসারটা গুছানোর কাজ, আর কিছু না। কোশ্চেনটা বুঝবা, আনসার গুছাবা, যে কোনো কোশ্চেন করবা আনসার গুছাবা। সিনোনিমাস ওয়ার্ড গুলো দেখে যাবা যে এই কোশ্চেনটা 4-5 রকম ভাবে আসছে, একই কোশ্চেন একই আনসার। এই বছরে কোশ্চেনটা আসছে এইভাবে, দ্বিতীয় বছরে এই কোশ্চেনটা আসছে একটু ঘুরাই দিছে, তৃতীয় বছরে সেম কোশ্চেনটা আসছে ঘুরাই দিছে। বইটা খুইলে আজকে কি করবা, উপরে যে প্রশ্নগুলা করছে এই প্রশ্নগুলো আগে পড়বা। এই প্রশ্নটা এইভাবে করছে, উত্তরটা এইটাই আছে। এখন খুইলা ক্লাস বেসিক গুলা দেখা কোশ্চেন গুলারে পড়বা আগে, কোশ্চেন গুলা কেমন কেমন ভাবে আসছে, কোন কোশ্চেনের আনসারটা কেমন। যাইরা যাও, পরীক্ষায় একটা কোশ্চেন আনকমন আসবে না, ঠিক আছে? আনকমন বলতে কিচ্ছু নাই, যাবা একই কোশ্চেন, ঘুরে ফিরে একই কথা, কথার বাইরে কিছু নাই। প্রত্যেকটা পয়েন্ট তুমি জানো নাকি, তুমি ট্রাজেডি জানো, তুমি রিভেঞ্জ ট্রাজেডি জানো, তুমি মেলোড্রামা জানো, তুমি স্যাটায়ার জানো, তুমি সব জানো নাকি একটা ট্রাজিক ক্যারেক্টারের ক্যারেক্টারিস্টিক্স কি, এটাও জানো। একটা গল্পের ক্যারেক্টার গুলা কি কি আছে, কোন ক্যারেক্টার কি রোল প্লে করছে সব জানো। ভয়ের কি আছে, কোশ্চেন যেমনই আসুক এগুলা দিয়েই তো লিখতে হইব তোমার। তুমি খালি মাথায় এটা করবা যে আমি অ্যারেঞ্জটা কিভাবে করবো, শেষ বাস লেখা শুরু করো। মাথায় রাখবা ইন্ট্রোডাকশনটা আমার বেস্ট হইতে হইব, কনক্লুশন বেস্ট হইতে হইব। মাঝখানের ইন্ট্রোডাকশনের পরে যে প্যারাটা দিব ওই প্যারাটা বেস্ট হইতে হইব, বাকি যা হোক প্রত্যেকটার জন্য 2টা করে কোটেশন মাথায় রেখে যাও, ঠিক আছে? একটু পড়ে যাও, কোটেশন মাথায় না থাকলে তোমার ফ্রেন্ড আশেপাশে যারা আছে এদের দায়িত্ব দিয়ে দিবা, তুই এই ড্রামার 3টা কোটেশন মুখস্থ করে, তুই এই ড্রামার 3টা করে কোটেশন মুখস্থ কর।
দরকার হলে 5 জনকে 5টা করে দিয়ে দাও, তোমরা 5 জন 5টা, অনেকের আছে কোটেশন মনে নাও থাকতে পারে, মুখস্থ বিদ্যা খারাপ, তো ভাগ করে নাও, তুই এই ড্রামার এই 2টা বা 3টা কোটেশন করবি, আমি 3টা কোটেশন করবি, বাস তোমরা শেয়ার করো, শেয়ার করে দেখো, দেখবা ভালো নাম্বার পাবা। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই। কোটেশন যদি নাও দাও ফেল করবা, কোটেশন না দিলে হয়তো নাম্বার 1-2 কম আসবে, আনসার করে দিয়ে দিতাম, ছাইরে আসবে না কিছু। ক্লিয়ার? আবার যেটা বলছি, প্রথম 2টা ভালো দিবা, লাস্টেরটা ভালো দিবা, মাঝখানে যদি যেটা তুমি কম পারো ওইটা মাঝখানের মধ্যে দিবা আনসার করো। শর্ট কোশ্চেনে এত ডিটেলস লেখা লাগে না, যে আনসারটা চাইছে ওই আনসারটারে এক্সপ্লেন করে দিবা, অল্প কথার মধ্যে ওইখানে নাম্বার পাওয়া যাবা। তোমার 4-এ কখনো 5 দিব না, তুমি শর্ট কোশ্চেনে 5 পৃষ্ঠা লেখার দরকার নাই, 4 পৃষ্ঠা লেখার দরকার নাই, বেশি সুন্দর দরকার নাই, কারণ 4-এ এরা জীবনে 5 দিব না, ড্রামার মধ্যে 4-এ সর্বোচ্চ 3 দিব। তুমি 3-এর জন্য এত সময় কেন ওয়েস্ট করো, টাইমটারে ডিভাইড করো। ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাসগুলো যারা করছো আশা করি সমস্যা নাই, ইনশাল্লাহ ভালো হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।